প্রথমে প্রচণ্ড কষ্ট পেলাম, এরপর এখন উচ্ছ্বাসে ভেসে যাচ্ছি। এটাই ফুটবল। ফুটবল এসবের ভেতর দিয়ে আপনাকে নিয়ে যায়, এসব ব্যাখ্যা করা যায় না। ক্রিস্টিয়ানো রোনালদো যত রকম ইমোশনাল রোলার কোস্টারের ভেতর দিয়ে গেলেন এবং তার দল পর্তুগাল যেভাবে স্লোভেনিয়াকে টাই ব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো, এই সব কিছু আপনি আসলে ব্যাখ্যা করবেন কি করে? রোনালদো এসপার দেখেছেন, রোনালদোর ওসপারও হয়ে যাচ্ছিল, সব কিছু মিলিয়ে তারপরও রোনালদোর পর্তুগাল চলে গেছে পরের রাউন্ডে এবং রোনালদোর তাতে খুব একটা ক্রেডিট নাই। বরং এই যে যাকে দেখতে পাচ্ছেন, যাকে ঘিরে পর্তুগালের এত উল্লাস আর এত উদযাপন, সেই গোলকিপার ডিয়েগো কস্তাই এই পর্তুগালের নায়ক। এবং নায়ক তিনি কি করে? শুধুমাত্র তিনি যে পর্তুগালকে বাঁচিয়েছেন তা নয়, তিনি বাঁচিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে, তিনি বাঁচিয়েছেন রবার্তো মার্টিনেজকে, তিনি বাঁচিয়েছেন পেপেকে, আর গোটা পর্তুগালকে তিনি তো বাঁচিয়েছেনই। এই ছবিটার দিকে একটু খেয়াল করুন। এই ছবিতে যখন আপনি দেখছেন গোটা দল উদযাপন করছে, তখন রবার্তো মার্টিনেজ ক্রিস্টিয়ানো রোনালদোকে কাছে টেনে এনেছেন এবং দুজনের একটা মুহূর্ত, এই মুহূর্তটা বেশ দামি এবং এই মুহূর্তটা এই ম্যাচের গল্প বলছে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। ঠিক পেছনে ডিয়েগো কস্তা, তাকে ঘিরেই তো পর্তুগালের এত উল্লাস, আর এই দুজন বড় বাঁচা বেঁচে গেছেন। নইলে হয়তো এই ম্যাচটা যদি পর্তুগালের হাত থেকে ফসকে যেত, সব দায় আর দোষ এসে এই দুজনের কাঁধেই সবচেয়ে বেশি সেখানে পড়তো। এই পর্তুগাল এবং স্লোভেনিয়ার ম্যাচে আপনি যা দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সব কিছুই 5 পয়েন্টে। নাম্বার 1 একটা জায়গায় আছে শুরু করার, সেটা হচ্ছে ডিয়েগো কস্তা, যিনি এই ম্যাচের নায়ক। পর্তুগালের গোলকিপার টাই ব্রেকারে 3টা সেভ করলেন। ইউরোর ইতিহাসে টাই ব্রেকারে যখন ম্যাচ গড়িয়েছে, তখন কোনো গোলকিপার এখনো পর্যন্ত কোনো গোল না খেয়ে একটা গোটা টাই ব্রেকার পার করে দিয়েছেন, এমন রেকর্ড নাই। তার মানে এই জায়গায় ডিয়েগো কস্তা ইতিহাসই গড়েছেন। প্রথম শটে তিনি সেভ করলেন ইলিচিচকে, পরে শেষ শটে ভার্বিচ। এই সব কিছু মিলিয়ে পেনাল্টি থেকে 3টা সেভ, টাই ব্রেকারের ওই 3টা সেভ তার দলকে নিয়ে গেল কোয়ার্টার ফাইনালে। যখন মনে হচ্ছিল পর্তুগালের আর রক্ষে নেই, বলে না যে আর রক্ষে নেই, আসলেই পর্তুগালের আর কোনো উপায় ছিল না, তখন তিনি একটার পর একটা সেভ করলেন এবং তিনি দলকে নিয়ে গেলেন পরের রাউন্ডে। এবং তিনি কি বলছে দেখুন, তিনি বলার চেষ্টা করছেন ম্যাচ শেষে যে রোনালদো যখন পেনাল্টিটা মিস করেছিলেন, তারপরে তার কাছে মনে হয়েছিল এখন তাকে কিছু একটা করতেই হবে। রোনালদোর পেনাল্টি সেভ হওয়ার পর আমাদের বিশ্বাস রাখতে হতো, আমরা সেই বিশ্বাস রেখেছিলাম শেষ পর্যন্ত। সেস্কোর শটটা যখন সেভ করলাম, আমার মনে হয়েছিল এটা করতেই হবে। এটা বলছেন পর্তুগালের গোলকিপার। সেস্কোর কোন শটের কথা বলছেন? এটাই আমাদের পয়েন্ট নম্বর 2। ম্যাচটা আসলে টাই ব্রেকারে পর্তুগাল জেতে নাই, ম্যাচটা পর্তুগাল জিতেছে এই জায়গায়, যখন ম্যাচটা শেষ বলে মনে হচ্ছিল। এই ছবিটার দিকে খেয়াল করুন, সেস্কো ভার্সেস ডিয়েগো কস্তা, 1 ভার্সেস 1 সিচুয়েশন, এবং ওই এক পায়ের সেভ সেস্কোকে আটকে দিল, স্লোভেনিয়াকে গোল পেতে দিল না। ম্যাচের তখন আর কয়েকটা মিনিট বাকি আছে এক্সট্রা টাইমের, নইলে ওই জায়গায় গোল হলে ওখান থেকে ফেরার আর কোনো উপায় হয়তো থাকতো না পর্তুগালের। এবং ডিয়েগো কস্তা, পর্তুগালের নায়ক, তিনি বলছেন পুরো ম্যাচে তার কাছে টার্নিং পয়েন্ট ছিল ওটাই, যখন দলের আত্মবিশ্বাস একদম নিচে ছিল। ঠিক এই সেভটা তার দলকে টেনে তুলেছে, তাকে আত্মবিশ্বাস দিয়েছে টাই ব্রেকারে গিয়ে ওরকম আহামরি কিছু ইতিহাস গড়ার ওই অনুপ্রেরণাটুকু তিনি পেয়েছেন। এই সেভটা দেখে আপনি কার কার কথা মনে করতে পারেন? চলুন আমরা কয়েকটার সঙ্গে মেলাই। খুব রিসেন্ট মেমোরিতে আপনার থাকার কথা 2022 বিশ্বকাপের ফাইনাল, র্যান্ডল কোলোমুয়ানি ভার্সেস এমিলিয়ানো মার্টিনেজ। লিওনেল মেসিকে বিশ্বকাপ জেতানো ওই সেভটা মার্টিনেজের। আপনি মনে করে দেখতে পারেন 2010-এর বিশ্বকাপ ফাইনালে, যেখানে ইকার ক্যাসিয়াস আটকে দিয়েছিলেন আরিয়ান রোবেনকে। আপনি ভেবে দেখতে পারেন লিওনেল মেসিকে যখন 2014-এর ফাইনালে আটকে দিয়েছিলেন ম্যানুয়েল নয়ার। এই সব সেভের কথা, হয়তো সেগুলো কোনো ফাইনাল না, কিন্তু পর্তুগালের জন্য এই সেভটা ঠিক ততখানি এই মুহূর্তে অন্ততপক্ষে মাহাত্ম্য বোধ হয় এই মুহূর্তে বহন করছে। এই গেল ডিয়েগো কস্তা নামা, কোনো সংশয় নাই এই ম্যাচের নায়ক এই ডিয়েগো কস্তা, যিনি পর্তুগালের গোলকিপার এবং পুরো ম্যাচের সম্ভবত টার্নিং পয়েন্ট এই মুহূর্তটাই। নাম্বার 3
ক্রিস্টিয়ানো রোনালদো কাঁদছেন। এটা তিনি কখন কাঁদছেন? আপনি যদি খেলা দেখে থাকেন আপনি জানেন। আপনার মনে হতে পারে যে ম্যাচ শেষ, ক্রিস্টিয়ানো রোনালদো এখানে কাঁদছেন, কিন্তু অবিশ্বাস্য, এই রোনালদোকে আপনি চেনেন না। এই রোনালদোকে আমি অন্তত পক্ষে চিনি না, সম্ভবত কেউই এই রোনালদোকে চেনেন না। এবং যে রোনালদোকে আমরা এই স্লোভেনিয়ার সঙ্গে দেখলাম সেটা আমাদেরকে নতুন করে রোনালদোকে চেনাতে বাধ্য করলো। ম্যাচের 105 মিনিটে পর্তুগাল একটা পেনাল্টি পেয়ে গিয়েছিল, মনে হচ্ছিল এখান থেকে গোল করেই পর্তুগাল বোধহয় ম্যাচটা বের করে আনতে পারবে। কে নিতে যাচ্ছেন পেনাল্টি কিক? আর কে? ক্রিস্টিয়ানো রোনালদো। গোলবারের নিচে কে? ইয়ান ওবলাক। এবং রোনালদো পেনাল্টিটা নিলেন, সেটা ইয়ান ওবলাক দুর্দান্ত একটা সেভে আটকে দিলেন। এর পরপরই রেফারি যখন হাফ টাইমের বাঁশি বাজালেন, তারপর আমরা দেখলাম ক্রিস্টিয়ানো রোনালদো পুরোপুরি কান্নায় ভেঙে পড়েছেন। অথচ ম্যাচে তখনও আরও 15 মিনিট বাকি, খেলা তখনও শেষ হয়ে যায় নাই, পর্তুগাল তখনও ম্যাচে আছে। রোনালদো, যে রোনালদোকে আমরা চিনি, তিনি আত্মবিশ্বাসের দিক থেকে সম্ভবত যে কোনো অ্যাথলিটের হিসাব করলে সবার ওপরে বেশিরভাগ লোকেই রাখবেন। তাকে আমরা চিনি যে একেবারে অটল, তিনি কখনো কিছুতে ভেঙে পড়েন না, তার আত্মবিশ্বাস থাকে একদম অটুট। সেই আত্মবিশ্বাস ভেঙে নুয়ে কই পড়েছে? 39 বছর বয়সী ফুটবলার যখন কেঁদে ভাসাচ্ছিলেন, তখন তার টিমমেটদেরকে আসতে হলো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আপনি চিন্তা করুন, আপনার টিমের ক্যাপ্টেন, যিনি খানিকক্ষণ আগে পেনাল্টি মিস করেছেন, তিনি হয়তো ভেবে বসেছেন যে এইখানে আর কোনো উপায় নাই, তার দল হয়তো পরের রাউন্ডে যাচ্ছেন না, তিনি হয়তো সেই সুযোগটা হাতছাড়া করলেন। আরও একবার পর্তুগাল রাউন্ড অফ 16 থেকে বাদ পড়ছে ইউরোর। রোনালদো কেঁদে বসলেন। রোনালদো 2022-এ কেঁদেছিলেন বিশ্বকাপ থেকে বাদ করার পরে, এবং এরকম কিছুই তিনি সম্ভবত ওখানে আঁচ করতে পেরেছিলেন। ভেবেছিলেন আর বোধহয় কোনো উপায় নেই। রোনালদোর কান্না দেখে ওই সময় টেলিভিশন ক্যামেরা ধরলো রোনালদোর মায়ের দিকে, যিনি গ্যালারিতে বসেছিলেন, তিনিও চোখ মুছছেন। কি এক আবেগী দৃশ্য! আমার মনে হয় যে ফুটবল আমাদেরকে যেসব দৃশ্যের ভেতর দিয়ে নিয়ে যায়, যেসব এক্সপেরিয়েন্সের ভেতর দিয়ে নিয়ে যায়, এটা সম্ভবত পৃথিবীর আর কোনো খেলার পক্ষে সম্ভব না। রোনালদোকে আপনি পছন্দ করেন আর নাই করেন, রোনালদোর এই কান্নার ছবি দেখে আমার মনে হয় না রোনালদোর প্রতি কারো সহানুভূতি জন্মায় নাই, এরকম কিছু ঘটার কথা না। এই সঙ্গে বোধহয় এটাও একটু অ্যাড করে রাখা দরকার যে অ্যাথলিট, যে খেলাটা আপনি পছন্দ করেন, সেই খেলার যারা উপকরণ, ফুটবলার বা ক্রিকেটার, যে কেউ হতে পারেন অ্যাথলিট, তাদের কান্নার ছবি নিয়ে ট্রল করা, আমার মনে হয় এটা মানে বিশ্বের ঘৃণ্যতম কাজগুলোর ভেতরে একটা হতে পারে। আপনি আমার সঙ্গে দ্বিমত হতে পারেন। এই রোনালদোর কান্না, লিওনেল মেসির 2016-র কান্না, এইসব নিয়ে বরং ট্রল না করাই বোধহয় ভালো। এগুলো মানে আপনি যদি খেলাটা পছন্দ করেন তাহলে আপনি নিশ্চয়ই এই কাজ করার কথা না। যাই হোক, রোনালদো শেষ পর্যন্ত হাসতে হাসতেই ম্যাচটা শেষ করেছেন, এবং রোনালদোর জন্য যেটা বেশ স্বস্তির খবর যে তার দল অন্তত পক্ষে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে গেছে। রোনালদোর ম্যাচটা আসলে কেমন গেল? রোনালদোর ম্যাচটা খুব একটা ভালো যাচ্ছিল তা না। বেশ কিছু ফ্রিকিক তিনি পেয়েছিলেন, যেখান থেকে ওবলাকের পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি পুরোটা ম্যাচ খেলেছেন। তার আগে ফার্স্ট হাফে বেশ কিছু হেড তার দিকে আসছিল, যদিও তাতে খুব একটা কাজ হয় না, তিনি কানেক্ট করতে পারেন নাই। রোনালদো এই নিয়ে এবারের ইউরোতে সব মিলে 20টা অ্যাটেম্প্ট করলেন গোলে, এবং আপনি যদি হিসাব করেন 2004-এর সেই ডেকো থেকে 20টা প্লাস অ্যাটেম্প্ট নিয়েও গোল করতে না পারার ওই তালিকাতে রোনালদো এখন ঢুকে গেছেন। ওই পেনাল্টি থেকে গোল পেলে হয়তো রোনালদোর এই ম্যাচটা অন্যরকমও হতে পারত। যদিও রোনালদোর একটা জায়গায় কপাল খুলেছে। কপালটা খুলেছে কোন জায়গায় জানেন? যেখানে পেনাল্টি অর্থাৎ টাই ব্রেকার হওয়ার আগে একটা টস হয়, সেই টসে ক্রিস্টিয়ানো রোনালদোই জিতেছিলেন, এবং তারপর তিনি ঠিক করেছেন তিনি অন্য পাশে, মানে যে পাশটা থেকে টাই ব্রেকারের শ্যুটগুলো হবে, সে পাশটায় পর্তুগালের সমর্থক বেশি। ওটাও একটা ভাগ্য। রোনালদোর পক্ষে এইবার এই ম্যাচে পুরোপুরি ভাগ্যটা ছিল বলেই মনে হয়েছে, এবং টাই ব্রেকারের ফার্স্ট কিক থেকে তিনি গোলও করেছেন। সাধারণত আমরা অনেক সময় দেখি যে রোনালদো তার টাই ব্রেকারে পেনাল্টি কিকটা পঞ্চম কিকের জন্য জমিয়ে রাখেন, সেই কাজ তিনি এই ম্যাচে আর করতে যান নাই। বোঝা যাচ্ছে রোনালদো এই 39 বছর বয়সে এসে তার অনেক রকম পরিবর্তন হয়েছে। 39 বছর 147 দিন বয়সে টাই ব্রেকারে গোল করে রোনালদোর অবশ্যটা রেকর্ড হয়েছে। এত বেশি বয়সে কোনো টুর্নামেন্টে টাই ব্রেকারে কেউ গোল করেন নাই, মানে ইউরো, ওয়ার্ল্ড কাপ এসবের কথা বলছি। মানে যে ম্যাচে রোনালদোর এত ঘটনা হয়, সে ম্যাচেও রোনালদোর একটা রেকর্ড হয়েছে। রোনালদো মেসিরা সম্ভবত এই রকমই। তো এই গেল পয়েন্ট নম্বর 3। পুরো ম্যাচটা আসলে ছিল রোনালদোময়। অনেক রকম ড্রামা হয়েছে, সেটা কেউ কেউ মেলোড্রামাও বলতে পারেন, কিন্তু রোনালদো আর পর্তুগাল এ দুটোকে আপনি আলাদা করতে পারবেন না। পয়েন্ট নম্বর
4-এ আসুন রবার্তো মার্তিনেজ। এই ম্যাচের পরে রবার্তো মার্তিনেজকে নিয়ে অনেক প্রশ্ন ওঠাটাই খুবই স্বাভাবিক। তার দলে এত তারকা, সব জায়গায় একটার পর একটা ভালো ফুটবলার আছে এবং পুরো যে স্টার্টিং 11 তার সঙ্গে যদি আপনি মেলান, প্রতিটা পজিশনে অন্তত পক্ষে 2 জন ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার প্রায় প্রতিটা পজিশনে রয়েছে এই ভদ্রলোকের। কিন্তু তারপরেও তার দলের এই অবস্থা কেন, এই হাল কেন? এই যে স্লোভেনিয়া, তাদেরকে হারাতে এই দলটা হিমশিম খেলো এবং হারালো টাই ব্রেকারে গিয়ে। ডিয়েগো কস্তা নায়ক হয়ে গেলেন, তারপরে এতক্ষণ লাগে এই দলটাকে হারাতে। এই যে রবার্তো মার্তিনেজের ডিসিশনগুলো, সেগুলো এখন খুব ভালো মতো প্রশ্নবিদ্ধ হবে এবং তার ভেতরে রোনালদো একটা প্রশ্নের জায়গায় থাকবেন। এই যে রোনালদোকে জর্জিয়ার সঙ্গে স্টার্ট করানো হলো, বাকি সবাইকে রেস্ট দেওয়া হয়েছিল, রোনালদো এখন যে রাউন্ড অফ 16-এ ম্যাচ খেলেন 120 মিনিট, বয়স তো হয়েছে, তাই না? এটাকে আপনি ডিনাই তো কোনোভাবে করতে পারবেন না। এই রোনালদো যখন কোয়ার্টার ফাইনালে খেলবেন, তখন কি পুরো ফ্রেশ রোনালদোকে পাওয়া যাবে? এই যে রোনালদো পুরো ম্যাচে খুব একটা ভালো করলেন না, কিন্তু তাকে চেঞ্জ করার মতো অবস্থায় রবার্তো মার্তিনেজ থাকলেন না। তাহলে রবার্তো মার্তিনেজের এই দলের ওপরে দখল আসলে কতখানি আছে, এই প্রশ্ন তোলা যায় না? তোলা যায়। রাফায়েল লেয়াওকে বদলে ফেলা হলো একটা সময়। আমরা ডিয়েগো জোতাকে নামতে দেখলাম সেকেন্ড হাফে ভিতিনিয়ার বদলে। এই যে চেঞ্জগুলো করার পরেও কেন ফুটবলাররা ঠিকঠাক মতো আসলে অ্যাটাকিং সাইডগুলো তাদের ফ্লারিশ করছে না, এই প্রশ্নের জবাব একমাত্র রবার্তো মার্তিনেজ ছাড়া আর কেউ দিতে পারবেন না। আপাতত তার চাকরি টিকে থাকলো, কিন্তু এই অবস্থা থাকলে এই ভদ্রলোকের চাকরিটা কেন একটু মুশকিল হয়ে যেতে পারে। ট্যাকটিক্যালি স্পিকিং সম্ভবত ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট কোচ হিসেবে তাকে ধরা হয়, মাস্টার ট্যাকটিশিয়ান, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু তার দলের পারফরমেন্স এই হাল হলে আসলেই সামনে সমস্যা আছে। এবার আসুন নাম্বার 5-এ, পর্তুগালের এরপরে কি? পর্তুগালের এরপরে হচ্ছে এই ম্যাচ, এপাশে রোনালদো, ওপাশে কিলিয়ান এমবাপে, মানে ফ্রান্স আর পর্তুগালের ম্যাচ কোয়ার্টার ফাইনালে। 2016 ইউরোর ফাইনালের রিম্যাচ। পর্তুগালকে খুব দ্রুতই নিজেদের ফর্মটা ফিরে পেতে হবে। ফ্রান্সের জন্য এই কথাটা একদমই প্রযোজ্য। ফ্রান্সও কি খুব ভালো করেছে? ফ্রান্সও খুব একটা ভালো করে নাই। পর্তুগালের এই ম্যাচের আগে ফ্রান্স বেলজিয়ামকে হারিয়েছে, তাও একটা আত্মঘাতী গোলের সাহায্যে। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ওপেন প্লে থেকে ফ্রান্সের কোনো গোল করা হয় নাই। অর্থাৎ পর্তুগাল এবং ফ্রান্স যখন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে একে অন্যের, তখন দুই দলই জানে তারা আসলে কেউই সেরা ফর্মে নাই। এবং এবারের ইউরোতে প্রত্যেকটা দলই কম বেশি আসলে ভুগছে নিজেদের সেরা ফর্মটা খুঁজে বের করার জন্য। আপনার শুক্রবারের ফিক্সচার কি জানেন? আপনার শুক্রবারের ফিক্সচার হচ্ছে সকালবেলায় আর্জেন্টিনা ইকুয়েডরের কোপা আমেরিকার ফাইনাল, এরপরে রাত 10টায় এই জার্মানি আর স্পেনের কোয়ার্টার ফাইনাল, এরপরে রাত 1টায় হচ্ছে পর্তুগাল এবং ফ্রান্সের ম্যাচ। বুঝতেই পারছেন যে শুক্রবারে একটা ভালো রোমাঞ্চ আপনার জন্য অপেক্ষা করছে। আরেক কোয়ার্টার ফাইনালে মোটামুটি জামাল ডার্বি, তাই না? এক পাশে লামিন ইয়ামাল, অন্য পাশে জামাল মুজিয়ালা। এই দুই দল অবশ্য দারুণ ছন্দে আছে এবং এই দুই দল একে অন্যের মুখোমুখি হচ্ছে। একটা দল বাদ পড়ে যাবে, একটা দল টুর্নামেন্টে টিকে থাকবে। ব্র্যাকেটের এই পাশটা দুর্দান্ত কঠিন। এই দারুণ সব রোমাঞ্চ, দারুণ সব আবেগী গল্প, এই সব কিছু একটার পর একটা জন্ম দিয়ে যাচ্ছে এবারে ইউরো, যেমনটা সাধারণত দিয়ে থাকে। আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন পর্তুগাল এবং স্লোভেনিয়ার এই ম্যাচে আপনার কাছে কোন মুহূর্তটা সবচেয়ে ভালো লেগেছে, কোনটা খুব খারাপ লেগেছে। রোনালদোর ফর্ম, রোনালদোর কান্না, রোনালদোর দিন শেষে আরও একবার ভিলেন থেকে নায়ক হয়ে যাওয়া, নায়ক না হলেও অন্তত পক্ষে পার্শ্বনায়ক হয়ে যাওয়া, এই সব কিছু আপনার কেমন লাগলো? কেমন একটা রোলার কোস্টার ইমোশনাল রাত আপনি পার করলেন? কমেন্ট সেকশন আপনার জন্য খোলাই থাকছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.